ডাকসু নির্বাচন ঘিরে বিভক্ত ছাত্র রাজনীতি, আগে সংস্কার চায় ছাত্রদল, রোড ম্যাপের দাবি বৈষম্য বিরোধী ছাত্রদের। পর্যালোচনার পর সিদ্ধান্ত জানালেন উপাচার্য। সুষ্ঠু এবং গণতান্ত্রিক সংস্কারের আগে ডাকসু নির্বাচনে যাওয়াটা আমার কাছে মনে হবে খুবই অকার্যকর এবং খুবই অপরিপক্ক সিদ্ধান্ত হবে। একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি ডাকসু সংক্রান্ত ব্যাপারে। তাদের মতামত পাওয়ার পরে আমরা চিন্তা করব আরো মোটামুটি একটা সবার সাথে মিলে একটা সমঝোতার ভিত্তিতে একটা আনন্দমুখর পরিবেশে যেন আমরা এই কাজটি করতে পারি। নির্বাচনের রোড ম্যাপই অগ্রাধিকার, তার আগে প্রয়োজন সংস্কার। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সরকার প্রধান, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। আগামী 6 থেকে 11 জানুয়ারি জুলাই ঘোষণাপত্র সপ্তাহ উদযাপনের ঘোষণা। দৃশ্যমান সরকারি উদ্যোগ না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। দেশের সব ব্যবস্থাতেই ভারতের আধিপত্যবাদ দেখছেন সার্জিস আলম। শেখ হাসিনাকে ফেরাতে সাড়া নেই দিল্লির, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং সাকিব মাশরাফি না থাকায় কমেছে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু, মন্তব্য সাবেক বোর্ড পরিচালক খন্দকার জামিলের। স্পোর্টিং উইকেট নিয়ে খুশি। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বিভক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। গঠনতন্ত্র সংস্কারের পরে নির্বাচন চায় ছাত্রদল, আর সংস্কার চাইলেও দ্রুত নির্বাচনের রোড ম্যাপ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নানা দাবিতে সক্রিয় ক্যাম্পাসের অন্য সংগঠনগুলো শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমেই ডাকসু ইস্যুতে সিদ্ধান্ত নিতে চান উপাচার্য। সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের পথে হাঁটতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গৌরবের ইতিহাস থাকলেও দলবাজির রাজনীতিতে কোণঠাসা এই ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম। বিশেষ করে গেল 16 বছরে ক্ষমতাসীনদের অনাগ্রহে হারিয়েছে স্বাভাবিক ধারা ও গ্রহণযোগ্যতাও। পরিবর্তিত পরিস্থিতিতে ডাকসু নির্বাচন ঘিরে আবারও সরব বিশ্ববিদ্যালয় রাজনীতি। শিক্ষার্থীদের কণ্ঠ হিসেবে আবারও সক্রিয় হোক ডাকসু, এমন চাওয়া সাধারণ শিক্ষার্থীদের। ডাকসু যেন কোনোভাবেই পুরনো দিনের লেজুর বৃত্তির হাতিয়ার হয়ে না ওঠে, তাই গঠনতন্ত্র সহ ক্ষমতা কাঠামোয় আমূল পরিবর্তন চাইছে ছাত্র সংগঠনগুলো। সিন্ডিকেট আগে ডিসম্যান্টেল করে নতুন সিন্ডিকেট বানাতে হবে। আপনার যে ছাত্র লিডাররা রয়েছে তাদের একটা নিয়মতান্ত্রিক উপায়ে বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে শুদ্ধিকরণ করতে হবে এবং ডাকসুর গঠনতন্ত্র সংস্কার করতে হবে। এই তিনটা কাজ করার পরে ডাকসু যখনই দেওয়া হোক আমাদের কোনো আপত্তি নেই। সংস্কার ঘিরে জাতীয় রাজনীতির প্রভাবও বিদ্যমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সংস্কার নাকি নির্বাচন, কোনটি আগে, এ নিয়ে মতভেদ স্পষ্ট। গঠনতন্ত্রের বর্তমান যে অবস্থা, এটার মধ্যে গণতান্ত্রিক কিংবা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের ব্যাপারে আসলে কোনো কিছু ওইভাবে বলা নাই। তো ওইটার একটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক সংস্কারের আগে ডাকসু নির্বাচনে যাওয়াটা আমার কাছে মনে হবে খুবই অকার্যকর এবং খুবই অপরিপক্ক সিদ্ধান্ত হবে। আর এই দুইয়ের মধ্যে যোগসূত্র খুঁজছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি গড়ে শিক্ষার্থীদের সঙ্গে বসার পরিকল্পনা উপাচার্যের। একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি ডাকসু সংক্রান্ত ব্যাপারে। তাদের গঠনতন্ত্র সহ ইত্যাদি বিষয়ের কিছু সংশোধন প্রস্তাব এসছে, এগুলো আমরা কতটুকু করতে পারবো, কিভাবে করব, এগুলো এটা নিয়ে তাদের মতামত পাওয়ার পরে আমরা চিন্তা করব আরো মোটামুটি একটা সবার সাথে মিলে একটা সমঝোতার ভিত্তিতে একটা আনন্দমুখর পরিবেশে যেন আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা বলছেন, অধিকার আদায় কিংবা জাতীয় রাজনীতি সব সময় সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাসই অনেক সময় নির্ধারণ করে দেয় জাতীয় রাজনীতির গতিপথ। সজল দাস, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নির্বাচনের রোডম্যাপ তৈরি করা এই অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার, কিন্তু তার আগে রাষ্ট্র কাঠামোতে কিছু সংস্কার প্রয়োজন জানিয়ে কাজ করছে 11টি কমিশন। নিউজ 24-কে এসব কথা জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। সচিবিক দায়িত্ব পালন সহ 11 কমিশন যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা নিয়ে শনিবার দিনব্যাপী আলোচনা হয়।
উপদেষ্টা রিজওয়ানা বলেন, সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। রাষ্ট্র সংস্কারে 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে জনপ্রশাসন, সংবিধান, দুদক, নির্বাচন, বিচার বিভাগ এবং পুলিশ সংস্কার কমিশন গঠন হয় অক্টোবরের 3 তারিখ। 31 ডিসেম্বরের মধ্যে এগুলোর সুপারিশ জমা দেওয়ার কথা ছিল। কিছু কাজ বাকি থাকায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার এই 6 কমিশনের সময় বাড়িয়েছে 15 জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে 17 ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাব জমা দিবে এমনটা জানিয়ে স্বাস্থ্য, নারী, গণমাধ্যম, শ্রম এবং স্থানীয় সরকার কমিশন গঠন করা হয়েছিল 19 নভেম্বর। প্রথমবারের মতো আলোচনার জন্য রাজধানীর মাইডাস সেন্টারের টিআইবি অফিসে একসাথে বসেন 11 সংস্কার কমিশন প্রধানরা। হয়তো বিভিন্ন কমিশনের তারা আলাপ করছে কিভাবে কোঅর্ডিনেট করবে, কিভাবে করবে, এটা আলাপ হচ্ছে। বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির উপস্থিত ছিলেন। এটা হচ্ছে বিভিন্ন যে সংস্কার কমিশন হয়েছে, কমিশনের মধ্যে একটা অভ্যন্তরীণ আলোচনা কিভাবে কাজটা আরো এগোনো যায়। তাদের কিছু কিছু ছিল সাচিবিক চ্যালেঞ্জ, কিছু কিছু ছিল ইনফরমেশনগুলো প্রসেস করার চ্যালেঞ্জ, কিছু কিছু ছিল অনেক ওভারওয়েলমিং, মানুষের অনেক ধরনের কমেন্টস, অনেক বড় বড় প্রত্যাশা, একটা কনক্লুশনে আসা, এইগুলো ছিল মূলত চ্যালেঞ্জ। কোনগুলো প্রায়োরিটি বেসিসে ওয়ান্স দেয়ার রিপোর্টস আর ফাইনালাইজড, প্রতিবেদনগুলো শেষ হয়ে গেলে যে প্রায়োরিটি বেসিসে কোনোগুলো আপনারা মনে করেন কিনা, হোয়াটস ইওর ওপিনিয়ন অন দিস, এগুলো নিয়ে কথা বলা। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনের রোডম্যাপ তৈরি করা অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার হলেও এর আগে কিছু সংস্কার প্রয়োজন, যা নিয়ে কাজ করছে 11 কমিশন। কমিশনের প্রতিবেদনগুলো এগুলোর প্রাইমারি স্টেক হোল্ডার্স দুইটা, একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো, একটা হচ্ছে দেশের সাধারণ মানুষ। হ্যাঁ, তো এগুলো যখন পাবলিক হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, তখন এগুলো সবার প্রপার্টি হয়ে যাবে, সবাই এটা নিয়ে কথা বলবে, একটা ঐক্যমতে আসবে। এরকম আগে পরের বিষয় না, সবগুলো সাইমালটেনিয়াসলি চলবে। নির্বাচনটা হবে নির্বাচনের সময়, জি, কারণ নির্বাচনের জন্য কিছু কিছু সংস্কারের আমাদের প্রয়োজন হবে। জানান, আলোচনার বিষয়বস্তু উপদেষ্টা পরিষদকে অবহিত করা হবে। এরপর কমিশনের সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের পক্ষে আগামী 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল 31 ডিসেম্বর, কিন্তু সরকার নিজেরাই এই ঘোষণাপত্র প্রস্তুত করবে এমন আশ্বাসে সেদিন শহীদ মিনারে শুধু সমাবেশ করেই ফিরে যায় সারা দেশ থেকে আগত ছাত্ররা। এ সময় 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণার আলটিমেটাম দেয় ছাত্রনেতারা। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এমন অবস্থায় 4 দিন পার হলেও সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে মনে করে ছাত্র নেতারা। দুপুরে সংবাদ সম্মেলন করে প্রোক্লেমেশন অফ রেভলিউশনের পক্ষে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে যেমনটি বলছিলাম, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র, নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো। এ সময় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরো কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে সরকার তাদের মতামত জানতে চাইলে ছাত্ররা সহযোগিতা করবে। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকার আহ্বান করুক। 15 জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ করা না হলে আরো কর্মসূচি দেওয়ারও কথা জানান তারা। বিএনপির এ পর্যন্ত কোনো অফিসিয়াল নিউজ 24, ঢাকা। দেশের প্রত্যেকটি সিস্টেমে পরোক্ষভাবে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম।
শনিবার দুপুরে চট্টগ্রামে গোল টেবিল বৈঠকে একথা বলেন তিনি। তরুণ প্রজন্মের কাছে ভারতকে যেভাবে পীরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সেটিকে আমরা খণ্ডন করতে পারবো। আমরা আধিপত্যবাদ যদি খণ্ডন করতে চাই, এই আধিপত্যবাদ যেই প্যারামিটারগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমাদের আগে ভাঙতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি বাংলাদেশ, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পূর্বাচলে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমরা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি, এটা জাস্ট পত্রপত্রিকাতে যেটুকু দেখেছি সেটুকুই। এটাকেই আমাদের একটা ছোট্ট সাফল্য হিসাবে দেখতে হবে যে কেউ নির্দ্বিধায় কোনো ভয় ছাড়া এই সরকারের সমালোচনা করতে পারছে। উৎপাদন বেশি দেখাতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। প্রকৃত উৎপাদন যেটা হচ্ছে সেটাই দেখানো উচিত। সত্য সামনে আসলে আপনি সেই সত্যের ভিত্তিতে কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা নিতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রোববার এসব আবেদনের উপর শুনানি হবে। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মামলাগুলো বাতিল করে রায় দেন। ছাত্ররা গুলির মুখে দাঁড়িয়ে জীবন দিতে দ্বিধা করেনি। স্বৈরাচারী হঠাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র তরুণদের সেই শিক্ষা দিয়ে যোগ্য করে গড়ে তুলেছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাগেরহাটের মোরেলগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এছাড়া দিনাজপুরে আলাদা অনুষ্ঠানে বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায় বলে উল্লেখ করেন স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত হওয়ায় বাগেরহাটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি জুলাই বিপ্লবের কথা টেনে বলেন, ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীনতার সুফল পাচ্ছে। এই আদর্শে বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে যিনি তরুণ প্রজন্মকে তিনি নতুন করে গড়ে তুলছেন এই দেশ সেবা করার জন্য, আমি সেই আদর্শে বিশ্বাস করি। স্বৈরাচার সরকার বাংলাদেশের ওপর চেপে বসেছিল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই আগস্টে রাজপথে ছিল ছাত্রদল। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের তাগিদও দেন তিনি। এদেশের ছাত্র জনতাকে দমাতে পারে নাই। ছাত্ররা বন্দুকের গুলির মুখে বুক চিতিয়ে দিয়ে বলেছে যে আসো, তোমরা আসো। আবু সাইদ বলেছে যে তোমরা আসো, আমাকে গুলি করো, দেখি কত গুলি তোমরা করতে পারো। দিনাজপুরে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়। পরে তিনি মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা ও অনগ্রসর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বিএনপি আপনাদের পাশে থাকতে চায়, বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চায়, বিএনপি সবসময় জনগণের কাছে থাকতে চায়। এদিকে বিএনপি চট্টগ্রাম মহানগরীর ব্যবস্থাপনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম অঞ্চলের খেলায় প্রধান অতিথি ছিলেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকারের থেকে বা সরকারের ছত্রছায়ায় ছাত্ররা যদি রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করে তবে তা বিতর্কের সৃষ্টি করবে এবং সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ। শনিবার কাউন্সিল অধিবেশনে এই মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সরকারের মধ্যে ছাত্রদের যদি প্রতিনিধিত্ব থাকতে পারে, শ্রমিকের প্রতিনিধি থাকা দরকার। সরকার এদিকে কোনো ভ্রুক্ষেপ করেনি, ছাত্র তরুণরাও এটা বিবেচনার মধ্যে নেয়নি। পরে যারা সরকার গঠন করেছেন তারাও কোনো শ্রমিক প্রতিনিধি রাখার দরকার, এটা তাদেরও মনে হয় নাই। 47 ও 71-এ যারা জাতিকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা কেউ কথা রাখেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলা জামায়াতের আয়োজনে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন,
তারা চেতনার কথা বলতেন, তারা জাতিকে লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন, দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। তিনি বলেন, যেখানে মেধা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেধা ডাকাতি হয়েছে। আমরা দুইবার এর পূর্বে আমরা স্বাধীন হয়েছিলাম, 47-এ, 71-এ। যারা এই স্বাধীনতার লগ্নে জাতিকে ওয়াদা করেছিলেন যে সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার, তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি। চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন। দর্শক, জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে হট্টগোলের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্যের জেরে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। এই ঘটনায় আইনি সহায়তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দিয়েছে গণ অধিকার পরিষদ। শনিবার দুপুর 2টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে নাগরিক সমাবেশের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য সহায়তা ও হামলায় জড়িতদের বিচারের দাবি তুলে ধরেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার না অন্তর্বর্তীকালীন, না বিপ্লবী, না অমুক না তমুক, কিছুই জানি না, একটা জোড়া খিচুড়ি সরকার বানিয়ে ফেলেছে। আমন্ত্রিত অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। সমাবেশে দেয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। তার বক্তব্যের পর একদল লোক চড়াও হয়, চেয়ার ছোড়ার পাশাপাশি ঘটে হামলার ঘটনা। আহত অবস্থায় ফারুক হাসানকে নেওয়া হয় হাসপাতালে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে গণ অধিকার পরিষদ। আমি যাওয়ার পর এখানে কোনো মারামারি নাই। নাগরিক সমাজের ব্যানারে একটা অনুষ্ঠান হচ্ছে শহীদ মিনারে, সেই শহীদ মিনারে হয়তো বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হয়তো এই ধরনের চেয়ার ছুরাছুরির মতো একটা ঘটনা দিবেন। কারা কারা এই হামলার সাথে জড়িত, আমরা তাদের যদি এটাতে সম্পৃক্ততা পাই অবশ্যই আইনগত ব্যবস্থা। আপনি কি এখন নিজে মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন যে কিভাবে তার উপর হামলা চালানো হয়েছে, আমরা তাকে ভিডিও দেখিয়েছি। এরপরেও তিনি বলছেন যে চেয়ার ছোড়াছুরি, এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না। আমরা ডিবিসিবির সাথে কথা বলেছি, ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো। আমরা দেখতে চাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কি ধরনের আচরণ করে। হামলার প্রতিবাদে কর্মসূচি দিতে রোববার সংবাদ সম্মেলন ডেকেছে গণ অধিকার পরিষদ। সাথে সাথে পিছন থেকে অতর্কিতভাবে আমার উপরে তারা আক্রমণ করে। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। নিশ্চিত হয়েছে যেটা সংবাদের সময় হলো, একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? দর্শক, আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। নির্বাচনের সম্ভাব্য সময় 2025 সালের শেষ ভাগ থেকে 26 সালের প্রথমার্ধের মধ্যে, এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক দেখা করতে এলে তাকে এসব কথা জানান অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ নির্ভর করছে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের গত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। রূপা হক বলেন, পরবর্তী নির্বাচন পর্যবেক্ষণে তিনি ঢাকা সফর করতে আগ্রহী। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী সহ ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউকে বিসিসিআইয়ের সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান। এ সময় লুৎফে সিদ্দিকী বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যাপক সংস্কার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। 3 দিনের বাংলাদেশ সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউকে বিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ও বিই এবং ইউকে বিসিসিআই সভাপতি এমজি মওলা মিয়া।
এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। টিকে থাকতে জাতীয় ঐক্যের বিকল্প নেই, এমনটি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জেলা ছাত্র দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 15 বছর ধরে আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আন্দোলনে শেখ হাসিনা কয়েক হাজার ছাত্রকে হত্যা করেছে। ছাত্র দলের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, সবসময় জ্ঞান ভিত্তিক চর্চা করতে হবে। পড়াশোনার মধ্য দিয়ে নিজের ও দেশের কল্যাণ কিভাবে করা যায় সেই চেষ্টা করে যাওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল। দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ ছাড়িয়েছে 3.25 লাখ কোটি টাকা। আর এ খাতের মোট ঋণের 2,34,000 কোটি টাকাই নিয়েছেন বিভিন্ন ব্যাংকের পরিচালকরা। এ নিয়ে আলোচনা না হলেও এখন খেলাপি ঋণ আদায়ে টার্গেট করা হয়েছে দেশের শীর্ষ 10 শিল্পগোষ্ঠীকে। সম্প্রতি একটি গ্রুপে রিসিভার ও একাধিক কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়েছে স্বতন্ত্র পরিচালক। যদিও ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা চালানো সম্ভব হবে না স্বতন্ত্র পরিচালক দিয়ে। আর বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির স্বার্থেই টিকিয়ে রাখতে হবে শিল্পগোষ্ঠীগুলোকে। 3.25 লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণে জর্জরিত দেশের ব্যাংকিং খাত, যেখানে মোট ঋণের 2,34,000 কোটি টাকা নিয়েছেন বিভিন্ন ব্যাংকের 760 পরিচালক। আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর এ খাতের প্রকৃত চিত্র বেরিয়ে আসলে দেখা দেয় অনাস্থা। পাশাপাশি বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত প্রচারণা গভীর সংকটে ফেলে 10 ব্যাংককে। ঋণের বড় অংশ ব্যাংক খাতের পরিচালকদের দখলে থাকলেও এখন টার্গেটে পরিণত হয়েছে দেশের শীর্ষ 10 শিল্পগোষ্ঠী। শিল্প বাঁচিয়ে টাকা আদায়ের কৌশল না নিয়ে দেয়া হচ্ছে চাপ। ইতিমধ্যে একটি গ্রুপে রিসিভার বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই গ্রুপের 3 কোম্পানিতে আবার স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। যদিও স্বতন্ত্র পরিচালক দিয়ে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয় মত সংশ্লিষ্টদের। বলছেন, ব্যবসায়ীদের অনাস্থার কারণে বিনিয়োগ কমে গেলে চাপে পড়বে দেশের অর্থনীতি। কোর ব্যবসা পরিচালনার জন্য আসলে দিনের শেষে 100% ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস কিংবা যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের যাদের এই ব্যবসাটা সম্পর্কে সম্যক ধারণা নেই, তাদের দিয়ে আসলে চালানোটা ডিফিকাল্ট। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরাও বলছেন, দেশের অর্থনীতির স্বার্থেই আস্থা ফিরিয়ে আনতে হবে ব্যবসায়ীদের। 85% বেসরকারি খাত নির্ভর অর্থনীতিতে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কমবে কর্মসংস্থান। চাপে থাকা অর্থনীতি পড়বে গভীর সংকটে। যে বড় বড় শিল্প কারখানা, লার্জ কংগ্লোমারেট যেগুলো বন্ধ করা হচ্ছে, সেগুলোর জন্য কিন্তু বাংলাদেশের অর্থনীতি এটা হুমকির ভিতরে পড়বে। তার কারণ হচ্ছে যে এখানে আপনার এটার সাথে জড়িত হচ্ছে যে এমপ্লয়মেন্ট জড়িত, এটার সাথে জড়িত, এটার উপরে ডিপেন্ড করবে বেকারত্ব কত বাড়বে এবং এমপ্লয়মেন্টও কত বাড়বে। যে অর্থনীতিতে উচ্চ বেকারত্ব এবং উচ্চ মূল্যস্ফীতি একসাথে বিরাজ করে, ওই অর্থনীতি থেকে আসলে স্থবিরতা চলে আসে। ভালো প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার এটা কোনো অর্থনৈতিকভাবে যৌক্তিক না, বরঞ্চ আপনি শাস্তি দিতে পারেন আইনের অনুযায়ী। শাস্তি এবং টাকাগুলি যে গেছে, অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ইচ্ছাকৃতভাবে তারা ঋণ খেলাপি হয়েছে, সেই টাকাগুলি উদ্ধার করা এবং দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া। এদিকে 2024 সালে নানা অস্থিরতার মধ্যে কমেছে বাণিজ্য বিনিয়োগ। আর কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি 2024-25 অর্থবছরের প্রথম 5 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি খোলার পরিমাণ কমেছে 26%। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, দেশের 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে। এতে জনজীবন সহ ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। শনিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সপ্তাহ শেষে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর হিমবাতাসে কাঁপছে সারা দেশ। রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগের 8 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আগুন জ্বালায় বসে আছি, যাও চলতে পারতেছি, খুবই ঠান্ডা লাগতেছে। কয়দিন তো বেড়ে পাই না, খুব শীত, কুয়াশা।
কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবীরা, চরম দুর্ভোগে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন তারা। শীতের দাপটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। আগে তো গাড়ি নিয়ে বাইরে 1200-1300 টাকার কাম করতাম, এখন গাড়ি নিয়ে বাইরে 1 টাকা কাম করতে কষ্ট হয়ে যায়। কারণে কাজ কামাই বন্ধ, বন্ধ হয়েছে, সারাদিনটা আর কি কষ্টটা আর কি কোনো মতনে চলে। দিনের আলোতেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। আবহাওয়া বিভাগ বলছে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে। সেই সাথে চলতি মাসেই আরও কয়েকটি শৈত্যপ্রবাহ হবে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। জনজীবনের পাশাপাশি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2023 সালের তুলনায় 2024 সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে 1.54%। এসব দুর্ঘটনাকে কাঠামোগত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি। সুশাসন এবং জবাবদিহিতা না থাকাকেই এসব দুর্ঘটনার কারণ বলছেন তারা। সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। ঘন কুয়াশার কারণে গত 2 সপ্তাহে শুধু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 12 জন, আহত হন অন্তত 20 জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে 10 বছরে মোটরসাইকেল বেড়েছে 5 গুণ। সড়কে নেমেছে 60,000 ব্যাটারি চালিত নতুন রিক্সা, যেগুলো সড়ক মহাসড়কে সড়ক দুর্ঘটনার নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। গত বছরে রেলপথে 497টি দুর্ঘটনায় নিহত হয় 512 জন। পাশাপাশি নৌপথে দুর্ঘটনা হয় 118টি এবং এতে নিহত হয় 182 জন। এর ফলে সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 6,974টি দুর্ঘটনায় নিহত হয় 9,237 জন। এছাড়াও 2023 সালের তুলনায় 2024 সালে সড়কে দুর্ঘটনা বেশি হয়েছে। সুশাসন এবং জবাবদিহিতা না থাকায় সড়কে কাঠামোগত হত্যাকাণ্ড চলছে বলে দাবি যাত্রী কল্যাণ সমিতির। আমরা সরকারকে বলতে চাই, সড়ক দুর্ঘটনা প্রকৌশলগত ত্রুটির কারণে ঘটে থাকে, সমাধান ও প্রকৌশলগত হওয়া জরুরি। বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী দল দমনের বাসায় রাজনৈতিক বক্তব্য দিয়ে সড়ক দুর্ঘটনা কমানোর চেষ্টা করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, সড়ক দুর্ঘটনা ভয়াবহ ছোবল থেকে দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা কমাতে ডিজিটাল স্পিড লাইট এবং সড়ক নিরাপত্তার বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানায় সংগঠনটি। এত সুন্দর পরিপাটি একটা হাইওয়ে করেছি, এখানে একটা স্পিড লিমিট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু ঘন কুয়াশায় যখন একদম কাছের গাড়িটা দেখা যায় না, তখন উন্নত বিশ্বে কিন্তু ডিজিটাল সিস্টেমে সময়ে সময়ে স্পিড লিমিট বাড়ানো কমানো হয়, অর্থাৎ ডিজিটাল স্পিড লিমিট ব্যবহার করা হয়। কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত আমরা ডিজিটালের ছোঁয়া মন্ত্রণালয়েও দেখতে পাচ্ছি না। বিগত সরকারের সময় দুর্ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরা হয়নি। দুর্ঘটনার সংখ্যা কমাতে চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সড়ক দুর্ঘটনায় আহত বিষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। সহকর্মী, প্রিয়জন আর পরিবারের সদস্যরা শেষ বিদায় জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমানকে। শনিবার সকালে বিএফডিসি প্রাঙ্গণে নেওয়া হয় তার মরদেহ। বিষাদের সুরে বিদায় জানানো হয় কিংবদন্তি এই অভিনেত্রীকে। আরও জানাচ্ছেন সুকন্যা আমির। মৃত্যু মানেই শোক। সেই শোক নিয়েই শুরু হয় শনিবারের এফডিসির সকাল। যে অঙ্গন অঞ্জনাকে নায়িকা রূপে দর্শক প্রিয়তা এনে দিয়েছিল, সেই অঙ্গনে আজ বিদায়ের সুর। বিষাদের সুর বাজে অঞ্জনা রহমানের দীর্ঘদিনের সহকর্মীদের কণ্ঠেও। এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। কিছুটা নিয়ে আসবো, একটু আগে আমি গেলাম, তখন কথাবার্তা স্বাভাবিক ছিল এবং আমার লোকজন ছিল তাদের সাথে আমি কথা বলেছি। আমি মনিকে ফোন দিয়েছিলাম, মনে বলছে যে জ্বর, 45 ঘন্টা রেস্টে থাকতে বলছে। 23 তারিখ সকালবেলা আইসা ইউনাইটেড হসপিটালে নিয়ে গেছি আমি। আইসা দেখি বিছানা খুব খারাপ অবস্থা,
কোলে করে নিয়ে গেছি। আমরা এত কাছে থেকে মিশছি, এত কাছে থেকে আমরা একসাথে হয়েছি যে বলার মতো না। ওনার একটা ড্রিম প্রজেক্ট ছিল অঞ্জনা সিনে কমপ্লেক্স, যেটার সাথে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম। এটা আমাদের সবারই একটা ড্রিম প্রজেক্ট ছিল। ওই প্রজেক্টটা যখন আমরা দেখলাম যে হলো না, উনি মারাত্মকভাবে আপসেট ছিলেন। প্রায় 4 যুগ ধরে চলচ্চিত্র অঙ্গনের সাথে সম্পৃক্ততা ছিল কিংবদন্তি এই শিল্পীর। তবে বিদায় বেলায় হাতে গোনা কয়েকজন ছাড়া পরিচিত মুখ খুব একটা দেখা যায়নি এফডিসি অঙ্গনে। তিনি যে আমাদের দেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী, তার থেকেও বড় জিনিস হলো তার আচরণ, মানে তার ব্যবহারটা খুব সুন্দর ছিল। সিনিয়র শাবনার আপা থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন, এটা ওনার কাছ থেকে শেখার। আমাদের অনেক বড় একজন গার্জিয়ান উনি, তাকে আমরা হারিয়েছি, এর থেকে বেদনার কিছু থাকে না। অঞ্জনা রহমানের মৃত্যু নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। যাকে আসলে পালিত সন্তান বলুক আর যাই বলুক, লালন পালন করেছে, সেও সকাল 9:30টার মধ্যে আসতে পারেনি। আর আমার কথা হচ্ছে সে কেন বাসায় চলে যাবে। আমরা যখন শুনেছি ইউনাইটেডে আমরা যেতে চেয়েছি, আমাদেরকে দেখতে দেওয়া হয়নি, যেতে দেওয়া হয়নি। তো কেন দেখতে দেওয়া হয়নি? তাকে দেখতে দেওয়া হয়নি, তার কাছে যেতে দেওয়া হয়নি। এখন আমাদের কথা কেন যেতে দেওয়া হয় নাই? এফডিসি প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় চ্যানেল আইতে। সেখানে শ্রদ্ধা জানিয়ে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। ঢাকায় সিনেমার অন্যতম সফল অভিনেত্রী অঞ্জনা কাজ করেছেন দেশ বিদেশের 300-রও বেশি সিনেমায়। 1976 সালে চলচ্চিত্র অঙ্গনে পা রাখা অঞ্জনা 2বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক অনেক স্বীকৃতি। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে। 70 ও 80-র দশকে ঢাকাই সিনেমার রানী ছিলেন অঞ্জনা। 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে অঞ্জনার অভিনয় জীবন শুরু। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি দস্যু বনহুর, এতে তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল রানা। বাবারে বাবা কারে করলাম বিয়া ঝগড়া করে নাচিয়া নাচি। এই ছবির পর তাকে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি। চলচ্চিত্রে টানা কাজ করেছেন অঞ্জনা। অভিনয় করেন মাটির মায়া, অশিক্ষিত, চোখের মণি, সুখের সংসার, জিনজির, রাজার রাজা, নাগিনা, পরিণীতা সহ অনেকগুলো ব্যবসা সফল সিনেমায়। এ পর্যন্ত 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ ছাড়াও তিনি অভিনয় করেছেন 9টি দেশের 13টি ভাষার সিনেমায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক ও বাদশাহ পুরস্কার পেয়েছেন কয়েকবার। নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি। পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। ডুডলস দর্শক, বিরতির পর আবার স্বাগত নিউজ 24 সংবাদে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে করা সাইবার সিকিউরিটি আইনের অন্তত 850 মামলা এখনো বাতিল না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনায় এই কথা বলেন তারা। অনুষ্ঠানে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ার নানা অসঙ্গতি তুলে ধরেন বক্তারা। তারা বলেন, এই আইন স্বচ্ছভাবে করতে হবে, নিতে হবে সবার মতামত। একদিকে ঔপনিবেশিক আমলের ধ্যান ধারণা, অন্যদিকে ঔপনিবেশিক আমলেও যে রক্ষা কবচগুলো ছিল আইনের মধ্যে, এগুলো যাতে অপব্যবহার না হয়, ওগুলো আবার ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা একটা খুব আরামে আছি, ওদের আজে বাজে ধারণাগুলো নিয়েছি, আবার সেফগার্ড মিনিমাম যা ছিল ওগুলো রাখতে চাচ্ছি না, একেবারে স্বেচ্ছাচারীভাবে চলতে চাই। আমাদেরও তো বুঝতে হবে যে কাদের মতামত নেওয়া হচ্ছে। আপনি যদি বাঞ্চ অফ ফ্যাসিস্টদেরকে ডেকে আবার জিজ্ঞেস করেন যে ভাই
কি করা দরকার, তো সেটা এমন একটা জিনিস ওখানে দিবে যেটা তার গত 16 বছরের রেজিমকে ফ্যাসিলিটেট করবে, 16 বছরের রেজিমকে যেন বিচারের মুখোমুখি করা না যায়, এরকম কিছু সিলি টেকনিক্যাল জায়গা ওখানে তৈরি করে দিবে। মানবাধিকার জিনিসটা চিন্তার মধ্যেই যেখানে নেই, কার জন্য করা হচ্ছে সেই ভাবনাটাই যদি নেই, এবং এটা যে করা হচ্ছে জনগণের স্বার্থে, সেই জনগণের চিন্তাটাকে কোনোভাবে আমলেই নেওয়া হচ্ছে না যেখানে, সেখানে আমরা সমস্যার মধ্যে আছি। দর্শক, রাজধানীর আদাবরে একটি বাসার লকার ভেঙে লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে গ্রেফতার করা হয়। বাকি স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর আদাবরে ১৬ নম্বর রোডের এ বাসার লকার ভেঙে লুট হয় ৪৫ ভরি স্বর্ণ। ভুক্তভোগী থানায় অভিযোগ করলে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জানা যায়, গ্রেপ্তারকৃত কিশোর মাহিন বাদী বাবলি সরকারের আপন ভাইয়ের ছেলে। তাকে সহযোগিতা করে বন্ধু রেহান। মাহিন এই ভবনে থাকতো বলে জানান প্রতিবেশীরা। ৪৫ ভরি স্বর্ণ ৫০,০০০ টাকা উঠছে। তার ভাইতে তার ভাই বউ আর ওর বন্ধু বান্ধব আসছিল, গিয়ে সাত করে নিয়ে এসে তালা ভাঙিয়ে নিছে। পুলিশ এসে দিয়ে গেছে, ফুস করছে, রুমের ভিতরে করছে, ধরে নিয়ে গেছে। আদাবর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাকারিয়া জানান, ফ্যান্টাসি থেকে গয়না চুরির পরিকল্পনা করে তারা। মাহিন তার ফুপুর বাসা ফাঁকা পেয়ে বন্ধুকে নিয়ে ঘটনাটি ঘটায়। দুই বন্ধু মিলে প্ল্যান করে, তো হঠাৎ সেদিন বাদীর অনুপস্থিতিতে সেটা সুযোগটা কাজে লাগিয়েছে। দরজা লকার তারা প্রথমে ভাঙে, তারপরে ভিতরে ঢুকে যে ওয়ার্ড্রপের মধ্যে ছিল সেই ওয়ার্ড্রপের লকারও তারা ভাঙে। ৪৫ ভরির মধ্যে ৩২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। সঙ্গে উদ্ধার করা হয় ২৭,০০০ টাকাও। অনুমান ৪৫ ভরি স্বর্ণ এবং ১২ ভরি রৌপ্য তার মিসিং ছিল। তো সেখান থেকে আমরা ৩২ ভরি স্বর্ণ এবং ১০ ভরি রৌপ্য উদ্ধার করি। গেল ২৮ থেকে ২৯ তারিখের মধ্যে তারা এই চুরির ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্দরবানে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত আনোয়ার হোসেনের বড় ছেলে মোহাম্মদ আবু মোসা ছোট ভাই মোহাম্মদ নুরুল আফসার মামুনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক, এবারে জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ দিন ছিল শনিবার। অন্যবারের তুলনায় এবার প্রথম সপ্তাহে ক্রেতা মুখর মেলা প্রাঙ্গণ। অত্যাধুনিক প্রযুক্তিপণ্য নজর কাটছে মেলায় আসা দর্শনার্থীদের, তাই ভিড় করছেন ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে। বাণিজ্য মেলার প্রথম সপ্তাহে ক্রেতার চাপ কম হওয়ায় অনেকেই আগেভাগে এসেছেন মেলা ঘুরে দেখতে। দুপুরের পর থেকে বাড়তে থাকে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। এবছর বাণিজ্য মেলায় যুক্ত হয়েছে বেশ কিছু নতুনত্ব। জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে তৈরি করা হয়েছে শহীদ মুগ্ধ ও আবু সাইদ কর্নার এবং তারুণ্যের প্যাভিলিয়ন। মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই ভিড় করছেন ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে, যেখানে যে কোনো পণ্য কিনলেই পাওয়া যাচ্ছে বিশেষ মূল্য ছাড়। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই আলাদা করে ডিসকাউন্ট আছে এবং শতকোটি অফারে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে স্ক্র্যাচ কার্ড আছে। হোমডিম অফারে আমাদের প্রথম পুরস্কার হিসেবে আমরা একটা ফ্ল্যাট দিচ্ছি, সেকেন্ড পুরস্কার গাড়ি এবং তৃতীয় পুরস্কার হিসেবে ডাবল ডোর ফ্রিজ। এবারের মেলায় ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এসি সহ নানা প্রয়োজনীয় সামগ্রী। সাধ্যের মধ্যে পছন্দের পণ্য পেয়ে খুশি ক্রেতারা। বাজারে সীমিত মাল না, এখানে হয়তো বেশি ডিজাইনের পাওয়া যেতে পারে, এই জন্য আসলাম। ছোটখাটো একটা পণ্য কিনে না কিনলে একটু ভালো লাগে না, তার জন্য মেলা আসা। পছন্দ হচ্ছে কিছু, তো দাম একটু মনে হচ্ছে কি বেশি বেশি মনে হচ্ছে। ভবিষ্যতে ক্রেতাদের জন্য আরো উন্নত প্রযুক্তির পণ্য নিয়ে আসার পরিকল্পনার কথাও জানান বিক্রেতারা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।
ভরা মৌসুমেও দিনাজপুরে চালের বাজার চড়া। সবচেয়ে মোটা গুটি স্বর্ণা চালের দামই 52 টাকা থেকে শুরু। সরকারি বেসরকারিভাবে বিপুল পরিমাণে চাল আমদানি হলেও এর প্রভাব পড়ছে না বাজারে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের দাবি, চালের দাম না কমলেও আমদানির কারণে স্থিতিশীল রয়েছে দাম। ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহৎ স্থলবন্দর দিনাজপুরের হিলি এ বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে বিপুল পরিমাণে চাল আমদানি হয়। গত 2 মাসে আমদানি হয়েছে প্রায় 50,000 মেট্রিক টন। অথচ এখনো চালের বাজারে স্বস্তি ফেরেনি। মোটা স্বর্ণা জাতের চাল প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 52 থেকে 60 টাকায়। এছাড়াও বাজারে চিকন ও মাঝারি চালের দর 70 থেকে 80 টাকা। চালের এই লাগামহীন বাজারে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। আগে চাল খাইতাম আমরা 30 টাকা 40 টাকা, সেই চাল আমরা এখন খাচ্ছি 60 টাকা 50 টাকা 70 টাকা। খাদ্যের মধ্যে যাতে দামগুলো হয় সেই ব্যবস্থা যেন সরকারি তদারকির মাধ্যমে করা হয়, এটাই হচ্ছে আমার বক্তব্য এবং আমার দাবি। কাস্টমার আমাদেরকে বলতে হ্যাঁ দাম বাড়িয়ে দিচ্ছেন, দাম তো বাড়লে কি করবে, আমরা তো ভাই বেশি দামে কিনবো, ওই হিসাবে বিক্রি করবো। আমদানিকারকরা বলছেন, ডলারের দাম বৃদ্ধি সহ নানা জটিলতায় বেশি দামে চাল আমদানি করতে হচ্ছে তাদের। স্বর্ণা 5 যেটা $395 আমরা কিনছি, সেই চালটা এখন বেড়ে $410 দাঁড়াইছে। যেটা সম্পা কাটা দিয়ে নাজির শাল চাল পরে, সেটা আপনার ছিল হচ্ছে $520, সেটা বেড়ে এখন $540 পর্যন্ত দাঁড়িয়ে। সরকার যদি আমাদের ওপেন করে দেয় চালটা, ইন্ডিয়া থেকে 3 মাসের জন্য ওপেন, সরকার যে 10,000 টন দিছে সে 1 টনও মাল আনিনি। আমরা খুচরা আনি, আমরা ছোট পাটি, আমাদের বড় যদি রেগুলার দেয় আমরা বেশি আনবো। এদিকে চাল আমদানি করে বাজারে খুব একটা প্রভাব না পড়লেও দাম স্থিতিশীল আছে বলে দাবি জেলা খাদ্য নিয়ন্ত্রকের। যেহেতু সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে চাল আমদানি হচ্ছে এবং এই চাল আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে, সেহেতু আমরা আশা করছি এর একটি ইতিবাচক প্রভাব বাজারে পড়বে। কৃষক ও ভোক্তার কথা মাথায় রেখে চালের বাজার নিয়ন্ত্রণ করছে সরকার, বললেন বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় মজুদ বাড়ানোর জন্য খাদ্য মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। এই মুহূর্তে যেটা বললাম, চিটাগং বন্দরে এই মুহূর্তে 50,000 টনের একটা জাহাজ খালি হচ্ছে। সারা দেশব্যাপী যে টিমগুলো কাজ করছে, তারা যে ধরনের অন্যায় ব্যত্যয় পাচ্ছে, তাদের ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন শত শত ভিজিট করছে। শুধু আশ্বাস নয়, চালের দাম হাতের নাগালে রাখতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল সংবাদে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই। তৌসিফুল হাসান, নিউজ 24। দর্শক, এই ছিল সংবাদে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।